เห็นรอยบนเสื้อไหมยิงโป้งโป้งโป้งไอ้เหี้ยโอ้ยพวกมึงเล่นคนละเครื่องกันนะเว้ยแฮปปี้ดิเหี้ยอะไรเซ็งเอาสัวเซ็งহ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা থাইল্যান্ডের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রিলিজ পেয়েছে গত মাসে, মানে খুবই লেটেস্ট একটা সিনেমা। সিনেমাটির গল্প হচ্ছে একটা লকেটকে নিয়ে, মানে বলা হয়ে থাকে এই লকেটটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 1000 বা 800 বছর পূর্বে, এবং এই লকেটটা যার শরীরে থাকে বা গলায় যদি কেউ পরে থাকে, মৃত্যুও তাকে ছুঁতে পারে না। তো এইরকম একটা লকেট নিয়ে পুরো কাহিনীটি, মানে শুনতেও আজগুবি লাগলো, সিনেমাটি অরিজিনালি ভালো লাগার মতো। সিনেমাটা মোটেও ফালতু হয়নি, কাহিনীটা অনেক ভালো হয়েছে। তো চলো আমরা থাইল্যান্ডের খুবই লেটেস্ট সিনেমা, যেটা বর্তমানে সিনেমা হলে চলছে থাইল্যান্ডে, সেই সিনেমাটা দেখে আসি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার শুরুতে দেখা যায় পুলিশের স্পেশাল এনকাউন্টার টিম রনি নামের একটা গ্যাংস্টারের গাড়িতে গুলি চালায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এতগুলো গুলি চালানোর পরেও গাড়ির ভেতরে থাকা রনির গায়ে কোনো গুলি লাগেনি, একটা গুলিও লাগেনি। তো তখন একজন পুলিশ করে কি গাড়ির কাছে যায় এবং রনিকে গুলি করে মেরে ফেলে, এবং তার কাছে থাকা প্রাচীন একটা লকেট তুলে নেয়। তো এতক্ষণ হয়তো গুলিটা লাগেনি, এই জন্য আর এটাই হয়তো রনির জীবন এতদিন বাঁচিয়ে রেখেছিল। তো এই ঘটনার পরে 30 বছর কেটে যায়, আর যে প্রাচীন লকেটটা যেটা ওই গ্যাংস্টার রনির কাছ থেকে নেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সোমডেস অ্যামুলেট। এবং এই সোমডেস অ্যামুলেটটা বিভিন্ন রত্নের গুঁড়ো দিয়ে 800 বছর আগে জাদুবিদ্যা দিয়ে তৈরি করা হয়েছিল, আর সময়ের সাথে সাথে এই অ্যামুলেটটার দাম হীরার চেয়েও বেশি হয়ে গিয়েছিল। তো আজকের দিনে এই অ্যামুলেটের দাম হচ্ছে 100 মিলিয়নেরও বেশি, এবং মানুষ বিশ্বাস করে এই অ্যামুলেট থাকলে অমর হয়ে যায়। এবং ওই সময় শুধুমাত্র 5টা অ্যামুলেট তৈরি করা হয়েছিল। তো এরপর সবার সামনে আসে আকি, যার বাবার নাম হচ্ছে বিজন, আর সে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে এখনো কোমায় রয়েছে। আবার এই দিকে আকি অনেক চেষ্টা করে কোনো চাকরি পাচ্ছে না, তবে তার বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকারও দরকার, ব্যাংকে মাত্র 5000 টাকা বাকি রয়েছে। তো ডক্টর তখন আকিকে বলে, তোমার বাবার মস্তিষ্কের স্নায়ুর অপারেশন যত দ্রুত সম্ভব করা দরকার, তা না হলে সে মারা যাবে। আর এখানে আমরা জানতে পারি আকির বাবা একজন পুরোহিত ছিলেন, যে বৌদ্ধ মন্দিরে কাজ করতেন, এবং ওখানে আকি থাকতো এবং যে খাবারগুলো বাঁচতো সেগুলোই খেত, মানে ওর জীবনটা অতটা ভালো নয়। আর তারপর আকির মনে পড়তে থাকে যে আমার বাবার কি কোনো জিনিসপত্র আছে নাকি যেটা বিক্রি করে চিকিৎসা করতে পারি। তো সে তার বাবার পুরনো জিনিসপত্রের বক্সটা খুলে এবং সেখানে কিছু লকেট পায়, এবং সেই বক্সে আলাদাভাবে একটা সোমডেস অ্যামুলেট ছিল, মানে সেই সোমডেস অ্যামুলেট বা আরেকটা লকেট ছিল। তো আকি করে কি ইন্টারনেটে সবগুলো অ্যামুলেট নিয়ে রিসার্চ করে, আর এরপর সে সোমডেস অ্যামুলেট নিয়ে যখন ঘাটাঘাটি করে তখন জানতে পারে, এবং ফাইনালি ও যখন ওই সোমডেস অ্যামুলেট নিয়ে ইন্টারনেটে সার্চ করে তখন সে জানতে পারে যে এইটা অনেক দামি, সবার মুখে মুখে, কিন্তু এটার দাম কত সেটা সে বুঝতে পারে না, এবং এই অ্যামুলেটের অনেক নকল কপিও বাজারে পাওয়া যায়। তো ইন্টারনেটে এরপরও সার্চ করার পরে এরকম অ্যামুলেট এক্সপার্ট, যার নাম হচ্ছে স্যাম, তার ভিডিও দেখে, যেখানে স্যাম বলে যে এই ধরনের অ্যান্টিকের আসল মূল্য একমাত্র আমিই বুঝি, এবং মার্কেটে আমার চেয়ে ভালো দাম কেউ দিতে পারবে না। তো এরপর আকি করে কি অ্যামুলেটের ছবি তুলে ওই স্যামকে মেসেজ করে, এবং স্যাম দ্রুত ওকেও দোকানে যেতে বলে। আর তারপর আকি ইন্টারনেটে মনি নামের আরেকটা মেয়ের ব্লগও দেখে বা লাইভ দেখে, এবং সেও আরেকটা অ্যামুলেট এক্সপার্ট, এবং সে এই ফিল্ডে ওই স্যাম নামে
নামে এমুলেট এক্সপার্টের প্রতিদ্বন্দ্বী। আর এর পরের দিন আমরা দেখি আকি করে কি থাইল্যান্ডের অ্যান্টিক মার্কেটে যায় এবং যেখানকার সকল দোকানদাররা কাস্টমারদের কিভাবে ঠকানো যায় এটার জন্য প্রস্তুত। তো আকি করে কি স্যামের দোকানে যায়, যেখানে সে দেখে যে স্যাম একটা লোকের কাছ থেকে কিছু অ্যামুলেট কিনছে আর ডোঙ্গা নামের চোর কোথাও থেকে চুরি করে এইসব অ্যামুলেট নিয়ে এসেছে এবং অনেক দাম কষাকষি করার পরে সে 1.5 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়। আর দূরে দাঁড়িয়ে আকি ভাবে তার মানে আমার অ্যামুলেটের জন্য আমি তার চেয়ে বেশি টাকা পাবো। তো এরপরে সে স্যামকে তার সকল অ্যামুলেট দেখায় এবং বলে এগুলো আমার বাবার অ্যামুলেট। তো স্যাম এগুলো পরীক্ষা করে এবং বলে এই সবগুলো অ্যামুলেট অরিজিনাল, শুধুমাত্র একটাই ফেক, তবে অনেক পুরনো বলে এটার ভ্যালু রয়েছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, মানে ওই সোমড্রেস যে অ্যামুলেটটা এটা তৈরি হয়েছে 1000 বছর পূর্বে, কিন্তু আজ থেকে 200-300-100 বছর আগেও এটার অনেক কপি তৈরি হয়েছিল। তো ওই পুরনো কপিগুলোর এখন অনেক দাম। তো স্যাম বলছে এটা কপি হলো মোটামুটি 100 বছরের পুরনো, তো সেই হিসেবে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিতে পারবো। তো আকি তো এত কল্পনা করেও আসেনি, তবে তারপরেও আকি স্যামের কাছে বলে তাহলে আমি আশেপাশের আরো দোকানে গিয়ে নিশ্চিত করতে চাই যে আসলে এটা সেরা দাম কিনা। বাট তখন এখানে স্যামের বন্ধু জাম্বো আসে, আর এটাই হচ্ছে স্যামের একটা স্ট্র্যাটেজি, মানে ক্রেতার বিশ্বাস জেতার জন্য। তো স্যাম করে কি আকিকে বলে দেখো জাম্বো এই ফিল্ডে এক্সপার্ট, তুমি চাইলে ওকে দিয়ে চেক করাতে বলে দেখো কত দাম বলে। তো জাম্বো এরপর সোমড্রেস অ্যামুলেটটা চেক করার বাহানা করে বলে আরে ভাই এটা তো নকল। তবে তারপরেও আমার মনে হয় স্যাম এটাকে 12 লাখ টাকা দিয়ে দাও। তো স্যামও রাজি হয়, বাট ঠিক তখনই এখানে মনি আসে, মানে প্রতিদ্বন্দ্বী। আর ওকে দেখেই তো স্যাম আর জাম্বুর মনে করো চেহারার রং উড়ে যায়। আর তাছাড়া স্যাম মনিকে পছন্দও করে না, আবার মনি ওই 2 পার্টকে চেনে, আর তাই সে আকির কাছ থেকে অনুমতি চায় যে ওই সোমড্রেসটা বা ওই অ্যামুলেটটা চেক করার জন্য। তো আকি অনুমতি দিয়ে দেয়। তো মনি এরপর সোমড্রেস চেক করে বলে এটা রনি নামের একটা গ্যাংস্টারের 30 বছর আগে হারিয়ে যাওয়া একটা অ্যামুলেট এবং এটা আসল অ্যামুলেট। তো এখান থেকে জানা যায় মনি আবার হচ্ছে মাস্টার স্যান্ডোর মেয়ে, যে থাইল্যান্ডের অ্যান্টিক দুনিয়ার মাস্টার এবং একসময় স্যামও তার শিষ্য ছিল। তো মনি তখন আকিকে বলে এই সোমড্রেস অ্যামুলেটের দাম অন্তত 100 মিলিয়ন তো হওয়া উচিত। মানে 100 মিলিয়নের কথা আসে আমার আইডিয়া নেই, সম্ভবত 10 কোটি টাকা আসে। মানে বাংলাদেশে যারা ওই যে পিলার টিলার পয়সা নিয়ে ঘুরে না, ওরা এটার মর্ম বুঝতে পারবে আর কি। তো যাই হোক, দাম শুনে আকির মাথা ঘুরে যায়। আর মনি তখন তাকে বলে সামনের রবিবার সরকারিভাবে এক্সিবিশন হতে চলেছে এবং ওইখানে পুরো দেশের যত অ্যামুলেট আছে বা পুরনো প্রত্নতাত্ত্বিক জিনিস রয়েছে সেগুলো সবাই নিয়ে আসবে, সেখানে চেক করে সার্টিফিকেট দেওয়া হবে এবং নিলামেও হবে, বেচা কেনাও করতে পারবে। তো আকি তো এখানে মূলত 10 লাখ টাকার চিন্তা করে আসেনি, কিন্তু যখন শুনেছে 10 কোটি টাকার কথা তখন তো পাগল হয়ে গিয়েছে। তো এখানে মনি আরো বলে দেখো এটার 100 বছরের পুরনো যে নকলটা রয়েছে সেইটার দামও এখন 1 কোটি টাকা। তো সেই হিসেবে এটা যেহেতু 800 বছর পুরনো, তো এইটার দাম তো ভাই মিনিমাম 10 কোটি টাকা পেতেই পারি। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আমি তোমাকে সাহায্য করবো এটা বিক্রি করতে, আমাকে 10% কমিশন দিতে হবে, মানে 1 কোটি দিতে হবে। আবার এদিকে কাস্টমার চলে যাচ্ছে, এটা দেখে স্যাম দাম বাড়িয়ে দেয়। সে বলে আমি তোমাকে এখন 20 লাখ দেবো, নগদ দেবো। বাট আকি তো ঠিক করে ফেলেছে, সে এক্সপো থেকে এই মালটা যে অরিজিনাল সেটা চেক করবে, তারপর বড় দামে বিক্রি করবে নিলাম উঠিয়ে। এরপর মনে করে কি আকিকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে অনেক খাওয়ায়। আর তারপর মনি আকিকে বলে একবার যদি আমাদের অ্যামুলেটের এক্সপার্টের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারি না, এটা নিলামে কত কোটি টাকা বিক্রি হবে তার হিসাব নেই। তো এরপর মনি হঠাৎ করে অ্যামুলেটটা নিয়ে পানির গ্লাসে ঢেলে দেয়। তো আকি তো রেগে যায়, বাট ও তখন ধমক দিয়ে আকিকে বলে আরে এটাই চেক করার সিস্টেম। আর তারপর সে আকিকে বলে আরে গাধা, এভাবেই অ্যামুলেট চেক করতে হয়, এটা যদি নকল হতো তাহলে এটা থেকে বাবলস উঠতো বা রং বের হতো। তো তারপর মনি আকিকে আরো বলে শোনো এই অ্যান্টিক পিসের পরীক্ষা করা আমি আমার বাবা স্যান্ডোর কাছ থেকে শিখেছি। তো এরপর মনে করে কি আকির জন্য কিছু নতুন কাপড় চোপড় কিনে। আর তারপর মনি তার সোর্স থেকে জানতে পারে যে আকির ড্যাডি আগে একটা পুলিশ অফিসার ছিল, কিন্তু 30 বছর আগেই সে চাকরি ছেড়ে দিয়েছিলেন। তো এখানে একটা জিনিস পয়েন্ট মনে রাখো, ওই সিনেমা শুরু হলো গ্যাংস্টার রনি মরলো, সেটাও 30 বছর, এটাও 30 বছর, মানে 30 বছর আগে মরেছে এবং 30 বছর আগে চাকরি ছেড়েছে। তো দুইটাই কানেক্টেড। তো এরপর মনি আকিকে বলে আচ্ছা সমস্যা নেই, তোমার অ্যামুলেটটা বিক্রি করে দেবো, অ্যামুলেটের টাকা পেলে তুমি তোমার ড্যাডির চিকিৎসা করতে পারবে। তো যাই হোক, তারপর রাতে বাড়ি যাওয়ার পরে আকি করে কি গ্যাংস্টার রনিকে নিয়ে অনেক ভিডিও দেখে, যেহেতু এটা গ্যাংস্টার রনির ছিল অ্যামুলেটটা। তো এইখানেও জানতে পারে অ্যামুলেট পরার কারণে রনির সবসময় বেঁচে তোর গুলি লাগতো না। আর তারপর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করে যে এই অ্যামুলেট মৃত্যু থেকে রক্ষা করে এবং এজন্যই এটার পেছনে অনেক বড় বড় সন্ত্রাসী, অনেক বড় বড় মাপের মানুষ লেগেছিল। আর ওই দিন সে এই কারণে মারা গিয়েছিল কারণ তার গলায় নাকি অ্যামুলেটটা ছিল না। আকির এত কিছুর মাথা ব্যথা নেই, ওর কোনো ধন সম্পদ নেই, বেচার কিছু নেই, ওর জাস্ট বাবার জন্য অপারেশনের টাকা দরকার। তো এই জন্য ও করে কি রবিবার মনির সঙ্গে অ্যামুলেট এক্সপো এক্সিবিশনে যায় এবং সেখানে সারা বিশ্ব থেকে মানুষ এসেছে এবং এই এক্সপোতে প্রধান অতিথি হিসেবে আবার স্যান্ডোকে আমন্ত্রণ জানানো হয়েছে, মানে মনির বাবা, যিনি নির্বাচিত অ্যামুলেট গুলো পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করবে। তো মনি তখন করে কি অ্যামুলেটের সঙ্গে নিজের একটা ছবি তোলার জন্য ওই অ্যামুলেটটা আকির কাছ থেকে নেয় আর তারপর সেলফি নেয় আর তারপর সেই অ্যামুলেটটা সেখানে রেজিস্টার করায়। আর ঠিক তখনই ঘোষণা দেওয়া হয় এই এক্সপোর সবচেয়ে দামি অ্যামুলেট হচ্ছে আকির সোমড্রেস অ্যামুলেট, যেটা অনেক পুরনো, 800 বছরের পুরনো এবং আসল। এবং এরপর সবাই পাগল হয়ে অ্যামুলেট দেখার জন্য ভিড় জমায়। আর এখানে আমরা দেখতে পাই আকির চেয়ে মনিই বেশি খুশি হয়েছে। আর ঠিক তখনই এখানে মনির বাবা স্যান্ডো আসে আর মনির কথা আমরা বুঝতে পারি যে তাদের বাপ বেটির মধ্যে সম্পর্ক তেমন ভালো না। তো যাই হোক, তারপর স্যান্ডো করে কি ওই অ্যামুলেটের অথেন্টিসিটির সার্টিফিকেটটা আকির হাতে দেয়, মানে এটা যে অরিজিনাল তার সার্টিফিকেট, এবং বলে তুমি যদি এটা বিক্রি
করতে চাও তুমি আমার শপে চলে এসো, আমার চেয়ে ভালো দাম কেউ দিতে পারবে না। আর এরপর আমরা দেখি রাতে আকি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা ওর বাবাকে জিজ্ঞাসা করে এত দামে অ্যামুলেট তোমার কাছে ছিল, তবে তুমি কখনো কেন আমাদেরকে এটা বলনি? কমপক্ষে এইটা বিক্রি করে আমরা একটা ভালো জীবন তো কাটাতে পারতাম। মানে সিরিয়াসলি এত দামে একটা জিনিস বিক্রি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে ভালো একটা জীবন তো কাটাতে পারতো। আর ঠিক তখনই মনির লাইভ স্ট্রিমও দেখতে পায় এবং ওর ভ্লগের বিষয় ছিল আজকে সোমডেস অ্যামুলেট, মানে সোমডেস অ্যামুলেট নিয়ে কথা বলছিল। তো এখানে আকির একটু খটকা লাগে। আর আকি যখন ওই লাইভটা দেখছিল তখন ভিক্টর নামের একটা লোক ওকে ফেসবুকে মেসেজ করে। তো ভিক্টর নামের লোকটা বলে ওই অ্যামুলেটটা আমাকে ফিরিয়ে দাও। বাট ঠিক ওই সময় পেছন থেকে একজন মুখোশধারী ব্যক্তি এসে ওর উপর আক্রমণ করে এবং সে আকির কাছে বলে আমি ভিক্টর আর ওই অ্যামুলেটের মালিক আমি, এবং অ্যামুলেটটা আমাকে দিয়ে দাও। কিন্তু আকি বলে না যে অ্যামুলেট কোথায় রয়েছে। বাট তখন ওই লোকটা আকির মাথায় বন্দুক ঠেকিয়ে বলে তোর বাবা একটা চোর। আর তারপরে আকির এক একটা করে আঙ্গুল ভেঙতে শুরু করে, তবে তারপর আকি কিছু বলে না। তো আকির চিৎকারের আওয়াজ শুনে কিছু মানুষের বাড়ির দিকে আসে আর তখনই ওই লোকটা পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই আবার স্যাম এখানে ঢোকে এবং আকিকে বলে মিয়া ভাই আমি তোকে 3 কোটি টাকা দেবো, অ্যামুলেটটা আমাকে দে। মানে চিন্তা করো 10 লাখ থেকে 3 কোটিতে চলে গিয়েছে। তো তখন আকি করে কি মনির সঙ্গে কথা বলার জন্য ওকে অনেকবার কল দেয় যে 3 কোটি টাকা পাচ্ছি, কিন্তু মনি আর কল ধরে না। আর তখন ও আকি করে কি হসপিটালে গিয়ে ওর বাবার গলায় যে অ্যামুলেটটা ছিল সেটা খুলে নেয়। মানে অ্যামুলেটটা ওর বাবার এখানে লুকিয়ে গিয়েছিল এবং বুঝতে পারে এত দামি একটা জিনিস ও সামলাতে পারবে না। সিরিয়াসলি ধরো আমার কাছে 100 কোটি টাকা দামের একটা হীরা আসলো, আমি শালা ওইটা বিক্রি করতে পারবো, ওইটা ভোগ করার ক্ষমতা আমার থাকবে না। আমার ওইটা 100 কোটি টাকার জায়গায় 1 কোটি টাকা নিতে হবে। যে 100 কোটি টাকা বেচতে পারবে তার কাছে আমার 1 কোটি টাকা দিয়ে দিতে হবে। তো এই জন্য ভাবে যে না আমার 10 কোটির দরকার নেই, 3 কোটি যা পাই এটাই অনেক, এটাই বুদ্ধিমানের কাজ। এরপর ও করে কি স্যামের কাছে অ্যামুলেটটা দেয়। বাট স্যাম যখন অ্যামুলেটটা চেক করে দেখতে পায় এটা তো নকল। আকি তো এটা শুনে শকড হয়ে যায় এবং বুঝতে পারে তার মানে যখন ওই এক্সপোতে মনি ওই অ্যামুলেটটা নিয়েছিল সেলফি তোলার জন্য তখন এটা চেঞ্জ করে দিয়েছে। তো স্যাম তখন বলে নাও কাম সারছো, তো টাকা তো তাহলে আর পাচ্ছ না, কিন্তু তুমি যদি মনির কাছ থেকে অ্যামুলেটটা এনে আসলটা এনে আমার কাছে দিতে পারো তাহলে আমাকে কল করো, 3 কোটি রেডি আছে। তো এরপর আকি করে কি মনিকে অনেকবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু প্রতিবারই সে কল কেটে দেয়। আর তখনই সে খবর পায় যে তার বাবার মৃত্যু হয়েছে এবং কাঁদতে কাঁদতে আকি তার বাবার শেষকৃত্য অনুষ্ঠান করে। আর তখন তার সঙ্গে দেখা করতে আসে কমিশনার পিকো, যার অধীনে একসময় আকির বাবা কাজ করতেন এবং সে তার কার্ডটা আকিকে দিয়ে বলে যদি কখনো আমার দরকার পড়ে কল করো। এরপর আকি ভাবে যে তার অ্যামুলেটটা যে চুরি হয়েছে মানে মনি চুরি করেছে সেটা বলবে, কিন্তু সে আবার চুপ হয়ে যায় কারণ পুলিশেও বিশ্বাস নাই। তার উপর আবার ওই অ্যামুলেটটার বাবা 30 বছর ধরে লুকিয়ে রেখেছিল, ওপেনে আনে নাই, তার মানে অবশ্যই অ্যামুলেটের পেছনে কাহিনী রয়েছে। আর এরপর আকি করে কি সরাসরি মনির কাছে চলে যায়, কিন্তু মনি ওকে এড়িয়ে চলতে শুরু করে। ইভেন ওর বডিগার্ড তখন আকিকে ধরে মারধর করে। আর আকি তখন বুঝে যায় যে মনি কখনোই ওকে সাহায্য করার জন্য আসেনি, ওর চোখই ছিল শুধুমাত্র অ্যামুলেটে। মানে যাকে ও বাটমা মনে করেছে স্যাম, ও তাও ওকে কিছু দিছিল বা দিত, 3 কোটি পর্যন্ত গিয়েছিল, কিন্তু মনি ওকে শূন্য হাতে দিয়ে গিয়েছে। তো এটা তোমাদের জন্য শিক্ষা যে যাকে ভালো মনে হবে সে ভালো না, আবার যাকে খারাপ মনে হবে সে যে খারাপ হবে তাও না। আর এরপর রাতে আকির স্বপ্নে তার বাবা আসে এবং আকি তখন তাকে বলে তুমি যদি আগে এই অ্যামুলেটের ব্যাপারে আমাকে বলতে তাহলে হয়তো আজকে তোমার জীবন বাঁচত, আমাদের জীবনটাও সুন্দর হতে পারতো। বাট তখনই এখানে হামলাকারী আসে, মানে সেই ভিক্টর, এবং বলে তোর বাবা একটা চোর ছিল। তো তখন আকির ঘুম ভেঙে যায় আর আকি তখন ঠিক করে সে অ্যামুলেটটা তো নিবেই এবং এর সাথে সে এটাও জানবে যে তার ড্যাডি কেন এটাকে এত বছর লুকিয়ে রেখেছিল। আর তখনই মনির লাইভ স্ট্রিম শুরু হয়েছে এবং সে দাবি করে অরিজিনাল সোমডোস অ্যামুলেটটি তার কাছে রয়েছে এবং যে কিনতে যায় তার সাথে যোগাযোগ করো। আর তখনই আকি করে কি ভিক্টরকে মেসেজ করে এবং তার সাথে মলে দেখা করার জন্য ডাকে এবং সে ভিক্টরকে জিজ্ঞাসা করে তুমি এভাবে কেন বললে যে আমার ড্যাডি চোর, আমার বাবা তো পুলিশ অফিসার ছিল। বাট ভিক্টর কিছুই বলে না। আর তখন আকি ভিক্টরকে বলে চলো আমরা দুজনে মিলে ওই অ্যামুলেটটা খুঁজে বের করবো আর তারপর টাকা ভাগাভাগি করে নেবো। তো ভিক্টর তখন বলে কি অ্যামুলেট তোর কাছে নেই? তো আকি তখন বলে অ্যামুলেটটা আমি মারা খেয়েছি, মনে নিয়ে গিয়েছে। তো ভিক্টর যখন জানতে পারে অ্যামুলেট আকির কাছে নেই তাহলে ওকে আর কি দরকার আছে, ও তো পাওয়ার খাটিয়ে অ্যামুলেটটা উদ্ধার করবে, পিস্তল খাটিয়ে, তো সেটা মনির কাছ থেকে করবে, হুদায় আকিকে কেন দরকার? বাট আকি তখন হাত পা ধরে বলে ভাই জীবন ভর ওই অ্যামুলেটটা আমার কাছে ছিল, 30টা বছর ছিল, তারপর আমরা ভিখারির মতো বেঁচেছি। তো আমি জানতে চাই কেন আমার বাবা এটা লুকিয়ে রেখেছিল, আর এই অ্যামুলেটটাই সেই রহস্যের ছক খুলতে পারে। তো যাই হোক ভিক্টর এরপর বলে আচ্ছা ঠিক আছে আয়। তো এরপর ওরা দুজন মনির বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। তো এখানে ভিক্টর আকিকে বলে তুই মনিকে সামলাবি আর আমি বডিগার্ডকে সামলাবো। তো এরপর যখনই মনির গাড়ি আসে ভিক্টর তো বন্দুক দেখে গাড়ি থামায়। তো মনি তখন ভয় পেয়ে বাইরে যখন আসে আমরা দেখতে পাই অলরেডি মনিরা মার খেয়েছে, ওদের উপর হামলা হয়েছে এবং ওর বডিগার্ডকে খুব ডেঞ্জারাস ভাবে আহত করা হয়েছে। এবং এখানে মনি বলে যে গুন্ডারা অ্যামুলেট আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে গিয়েছে, তো প্লিজ আমাদের বডিগার্ডকে দ্রুত হসপিটালে নিয়ে যাও, আমাদের একটু হেল্প করো। বাট ভিক্টর এই ঝামেলায় পড়তে চায় না, কিন্তু আকি তার কথা শুনে না। আকি করে কি এরপর বডিগার্ডকে হসপিটালে নিয়ে ভর্তি করায়, বাট এতে ভিক্টর রেগে যায় এবং সে আকিকে বলে তুই ইমোশনাল হয়ে অ্যামুলেট পাবি, দুনিয়া এইভাবে কাজ করে, তুই না এত ভালোবাসছিল এই মেয়েরে, তোরে তো বাস দিয়ে দিছিল। আর এইদিকে আমরা দেখি ভিক্টর তো মনিকে ফ্রিজে রেখে দিয়েছে। তো আকি তখন মনিকে জিজ্ঞাসা করে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে ধোকা দিলে। বাট মনি এখানে ওই কথা ঘোরায়, ও বলে আমি তোমাকে আসলে ধোকা দিতে চাইনি, কিন্তু পথে গুন্ডারা আমাদের উপর আক্রমণ করেছিল, তাদের একজনের মধ্যে হাতে আমি কামড় দিয়েছি, কাবু কুবু একটা লোক
লোক, আর সেই আমার কাছ থেকে অ্যামুলেটটা ছিনিয়ে পালিয়ে গিয়েছে। আর আমি তো অ্যামুলেট দিয়ে টাকা কামাতে চাইনি, বরং এই অ্যান্টিক অ্যামুলেটটা বিক্রি করলে পুরো দুনিয়াতে আমার নাম হয়ে যেত, তারপর আমি তোমাকে তোমার ভাগের টাকা দিতাম। তো আমাদের বোধহয় একই এখানেও বিশ্বাস করে। তো যাই হোক, এরপর ওরা তিনজনে এক গ্রুপ হয় এবং ভাবতে থাকে যে অ্যামুলেটটা কে চুরি করতে পারে। তো মনি তখন বলে $100 মিলিয়ন অ্যামুলেট এটা সবার পক্ষে কিনা সম্ভব না, বহন করাও সম্ভব না। আর যেই এটা চুরি করুক সে একজনের কাছে এটা বিক্রি করতে পারবে, সেটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় মাফিয়া বস পিরোজের কাছে। আর তিনি থাই বক্সিং ম্যাচের আয়োজন করেন, পাশাপাশি অ্যান্টিক অ্যামুলেটের ব্যাপারে খুবই সিরিয়াস কালেক্টর। তো আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, কারণ যেই চুরি করুক তার কাছে যাবে। তো এরপর আকি, মনি আর ভিক্টর করে কি পিরোজের বক্সিং ক্লাবে যায় এবং তারা ঠিক করে পিরোজকে তারা জানাবে যে মার্কেটে যে সোমডেস অ্যামুলেটটা রয়েছে সেটা আসলে নকল। তো যাই হোক, এখানে পিরোজের সাথে যখন কথা হয়, পিরোজ বলে যে অ্যামুলেট নিয়ে এত পাগল হওয়ার কারণ কি জানো, একবার কিছু হামলাকারী আমার উপর গুলি করেছিল। তো পিরোজ এখানে বলে এই অ্যামুলেটটা নিয়ে আমি এত পাগল কেন জানো, এরকম একটা কথা রয়েছে যে ওই অ্যামুলেট যার কাছে থাকে তার উপর গুলি করলেও সে বেঁচে যায়, আর তার কারণেই রনি গ্যাংস্টার অনেক বছর বেঁচে গিয়েছিল। তবে রনি মারা যাওয়ার আগে তার বাবা 30 বছর আগে 4টা অ্যামুলেট কিনেছিল, মানে ওই 5টার 4টা। আর আমিও বিশ্বাস করি এটার মধ্যে কোনো একটা শক্তি রয়েছে যার জন্য আমি বারবার বেঁচে যাই, আর তাই আমি সবগুলো অ্যামুলেট কালেক্টে রেখেছি, কিন্তু শুধুমাত্র একটা সোমডেস অ্যামুলেট আমার কাছে নেই, আর ওইটা পেতে আমি যে কোনো কিছু করতে রাজি। মানে টোটাল 1000 বছর আগে যে তৈরি হয়েছিল 5টা, সেই 5টার 4টার কাছে আছে, একটা লাগবে। তো এখানে পিরোজের সিকিউরিটি তখন এসে জানায় বস অ্যামুলেট নিয়ে একজন এসেছে, কিন্তু হঠাৎ করেই ওই লোকটাকে একটা ভ্যান এসে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এখানে ওরা তো বুঝতে পারে যে ওর কাছেই ওই অ্যামুলেটটা রয়েছে, এখানে বিক্রি করতে এসেছিল, কিন্তু আরেক পার্টি আবার কিডন্যাপ করে নিল। তো তিনজন ওই ভ্যানটার পেছনে যায়। তো এখানে দেখা যায় ওই কিডন্যাপ করা লোকটার কেউ না, এটা স্যাম, এবং যে লোকটাকে কিডন্যাপ করেছে সেটা হচ্ছে ডোঙ্গো নামের সেই চোর যেটা সিনেমার শুরুতে আমরা দেখেছি, ওই স্যামের কাছে বিক্রি করতো। তো ওই রাতে সেই মনির উপর আক্রমণ করে অ্যামুলেটটা চুরি করেছে। তো যাই হোক, টর্চার করার পরে ডোঙ্গো বলে চুরি করার জন্য মাস্টার স্যান্ডো আমাকে আদেশ করেছিল। ওই এক্সপোর্ট দিন থেকেই মাস্টার স্যান্ডোর ওই অ্যামুলেটের উপর কুনজর পড়েছে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আকি একটা ভোদাই এবং ওর তার মেয়ে মনি অবশ্যই চালাকি করে ওই অ্যামুলেটটা আকির কাছ থেকে চুরি করেছে। তো এই জন্য মাস্টার স্যান্ডো আমাকে পাঠিয়েছিল তার মেয়ে মনির কাছ থেকে অ্যামুলেটটা চুরি করে আনতে। তো এইটা শুনে মনি তো রেগে যায়, আবার এইদিকে সবাই বুঝে যায় যে ওইটা তো স্যান্ডোর কাছে রয়েছে, এই চোরকে জাস্ট পাঠিয়েছিল যে যোগাযোগ করার জন্য। তো যাই হোক, এইখানে যেটা হয় এখন ওই অ্যামুলেটটা সবাই উদ্ধার করে মাস্টার স্যান্ডোর কাছ থেকে, কিন্তু এখানে সবাই ওই অ্যামুলেটের উপর নিজেদের অধিকার দাবি করা শুরু করে যে কেন ওই অ্যামুলেটটার উপর আমার হক। তো এখানে মনি আর স্যাম যে ঝগড়াটা করে যে আমার কাছে প্রথমে অ্যামুলেট নিয়ে এসেছিল এবং আমি কাছে 3 কোটি টাকা দিয়ে আকি বিক্রিও করেছিল, আবার মনি বলে ওইটা তো আমার কাছেও ছিল, তখন তো আকির কাছে ওটা ছিলই না, আবার আকি বলে ওইটা আমার বাবার সম্পত্তি 30 বছর ধরে আমার কাছে ছিল, তবে আমি এটা জানি না যে গ্যাংস্টার রনির কাছ থেকে আমার বাবার কাছে এটা কিভাবে গেল। আর ভিক্টর তো এই পাগলদের কথা শুনে কোনো কথাই বলে না, মানে এখানে ভিক্টর মোটামুটি ম্যাসুইট। তবে এখানে আকি লাস্টে বলে আমাদের মধ্যে ঝগড়া করে লাভ নাই, আমাদের হাতে অ্যামুলেটই নাই, তাহলে আমরা মালিকানা নিয়ে ঝগড়া করছি কেন, আপাতত অ্যামুলেট যার কাছে রয়েছে সেই মালিক, তার কাছ থেকে আমাদের উদ্ধার করতে হবে, আর তার কাছে গিয়ে চলো আমরা বলি সে আমাদের দিয়ে দেবে। বাট ভিক্টর বলে তোমরা কি গাধা, যে মানুষ তার মেয়েকে মেরে অ্যামুলেট নিতে পারে সে তোমাদেরকে অ্যামুলেট ফিরিয়ে দেবে। তো যাই হোক, ওই রাতে আকি করে কি ভিক্টরের কাছে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে এইভাবে কেন বলেছিলে আমার বাবা চোর। ভিক্টর তখন বলে কিছু জিনিস রহস্য থাকাই ভালো। আর তারপর মনি আকিকে একা পেয়ে বলে তোমার ভিক্টরের উপর বিশ্বাস করা উচিত নয়, ওকে দেখে একটা ঠান্ডা মাথার খুনির মতো লাগে। তখন আকি বলে হ্যাঁ তোমাকে বিশ্বাস করবো, তোমাকে দেখলেও তো নায়িকার মতো লাগে, আর কামড়াও করো নায়িকার মতো, খালি পোল্টি নাও, তুমি বিশ্বাস করার বদলে আমাকে কি দিছো। তো যাই হোক, মনি বলে বাদ দাও ওই কথা, আর আমি আমার বাবাকে খুব ভালো করে জানি, আর আমার বাবার কাছ থেকে অ্যামুলেট এভাবে পাওয়া যাবে না, আমাদের একটা প্ল্যান করতে হবে। তো এরপর ওরা একটা প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী আকি করে কি স্যান্ডোকে কল করে বলবে যে সোমডোস অ্যামুলেটটা সে বিক্রি করতে চায়। তো এখানে একটা পয়েন্ট রয়েছে, স্যান্ডোর কাছে তো অরিজিনালটা রয়েছে, আকিরটা সে কেন কিনবে। তো যদিও স্যান্ডো জানে যে আসল অ্যামুলেট তার কাছেই রয়েছে, কিন্তু তারপরেও কৌতূহলী হয়ে সে আকিকে মিটিং এর জন্য ডাকবে যে হইতে পারে ওর কাছে অন্য একটা কিছু রয়েছে, কারণ আরো তো 4টা স্যামডোস অ্যামুলেট রয়েছে, আর স্যান্ডোর মনে তো শয়তানি থাকবে, তাই সে আকির সঙ্গে একা দেখা করতে চাইবে। কিন্তু আকি তো আর একা যাবে না, সঙ্গে ভিক্টরও যাবে। আর তখন মনি বলে যখন ভিক্টর ওই মেটাল ডিটেক্টরের পাশ দিয়ে যাবে তখন সেটা বিপ করবে, তবে চিন্তার কিছু নেই, আমাদের মেটাল ডিটেক্টর খারাপ হয়ে গেছে, তো এজন্য ভিক্টরের তল্লাশি নেওয়া হবে না। আর তাছাড়া স্যান্ডোর নিজের সিকিউরিটিতে পুরো কনফিডেন্স রয়েছে যে ওর কেউ কিছু করতে পারবে না, ওর হাই ফাই অনেক বডিগার্ড রয়েছে। তো যাই হোক, এরপর আকি করবে কি তার ফেক অ্যামুলেটটা স্যান্ডোকে দেখাবে, এবং স্যান্ডের মতো প্রফেশনাল তো ওটা দেখে চিনে ফেলবে এটা ফেক। আর তখন মনি আকিকে বলে আর এইটাই তোমার সেই সময় যখন তোমার অভিনয়টা দেখানো হবে, সর্বোচ্চ অভিনয়, তুমি স্যান্ডোর সাথে তর্ক করবে যে আমার কাছে যে অ্যামুলেটটা রয়েছে এটাই আসল, কারণ আপনি নিজেই তো এটা সার্টিফিকেট দিয়েছেন, মানে স্যান্ডোই তো সার্টিফিকেট দিয়েছে। তবে স্যান্ডো চিন্তিত হবে না, কারণ আসল অ্যামুলেটটা তো তার কাছেই, সে তোমার সাথে ব্রেন নিয়ে খেলা শুরু করবে, এবং তবে তুমি তোমার কথায় অটল থাকবে, পাগলামি শুরু করবে এবং তাকে চ্যালেঞ্জ করবে যে আসল নকলের ফারাক আমিও করতে পারি, আপনি কি অনেক বড়ই হয়ে গেছেন নাকি, আপনি আমাকে নকল চেনাবেন। তো তোমার কথা শুনে স্যান্ডো জেদ হয়ে যাবে এবং সে অনেকগুলো নকল অ্যামুলেট তোমার সামনে রাখবে, যার মধ্যে একটা আসল সোমডেস অ্যামুলেটও থাকবে, এবং সে তোমাকে চ্যালেঞ্জ করবে যে নকলগুলোর মধ্যে থেকে কোনটা আসলে সে বের করো, যদি তুমি চিনতে পারো তাহলে তোমাকে সেটা আমি ফ্রিতে দিয়ে দেবো। আর এই
আইডিয়া দিয়ে আমরা তাকে বাধ্য করব ওই অ্যামুলেট গুলো আমাদের সামনে আনতে। আর তখনই ভিক্টর আমাকে সিগন্যাল দেবে এবং আমি স্যাম আর জাম্বোর সাথে সেখানে যাব এবং চালাকি করে আসলে অ্যামুলেটটা চুরি করে নেব। তো তারা যেমনটা প্ল্যান করে ওরকমটাই হয়। তো মনি স্যামের সাথে স্যান্ডোর দোকানে চলে আসে আর মনি স্যান্ডোকে বলে তুমি যে অ্যামুলেটটা চুরি করেছো সেটা ফেরত দাও। তো জাম্বো তার সাথে নিয়ে আসা ব্যাগ খুলে যেখান থেকে তাতে থাকে সেই ডোঙ্গো মানে সেই চোর যে অ্যামুলেটটা মনির কাছ থেকে চুরি করেছিল। তো স্যাম তখন স্যান্ডোকে বলে ডোঙ্গো স্বীকার করেছে যে ওই অ্যামুলেটটা সে তোমার নির্দেশে চুরি করেছিল। তো এখানে ঝগড়া করার কিছু নেই, অ্যামুলেটটা ফেরত দাও। বাট স্যান্ডো তখন ডোঙ্গোকে পিটিয়ে বলে তোদের মধ্যে এই অ্যামুলেটটা কারোই না, এই অ্যামুলেটটা ছিল হচ্ছে গ্যাংস্টার রনির। আর তারপর সে মনিকে রেগে বলে তুই তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছিস যে এই বিজনেসটা কিভাবে কাজ করে, কেন আমি তোকে এই ব্যবসা থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তুই আমার মেয়ে হয়ে আমাকে চ্যালেঞ্জ দেওয়া শুরু করলে এই বিজনেসে চলে হচ্ছে 2 নম্বরিতে। বাট মনি বলে আমি নিজের যোগ্যতা এটা শিখতে চেয়েছিলাম, তোমার নামের সুযোগ নিয়ে আমি নাম করতে চাইনি। আর তুমি কখনোই আমার ট্যালেন্ট বুঝোনি, কারণ আমি মেয়ে ছিলাম, ছেলে হয়ে জন্মাইনি বলে। তো এখানে ইমোশনাল হয়ে যায় এবং মাস্টার স্যান্ডো বলে মা মনি তুমি আজকে থেকে আমার সাথে ব্যবসা করবে। কিন্তু তখন মনি বলে তাহলে এই অ্যামুলেটটা বিক্রি করার সুযোগ আমাকে দাও, আমি এটা বিক্রি করবো। তো স্যান্ডো রাজি হয়ে যায় এবং এখানে মা মেয়ে আপন হয়ে যায়, মানে একদল হয়ে যায়, মানে আবারও 2 নম্বরই করলো আকের সাথে। তো এই বাবা মেয়ের নাটক দেখে এবার স্যাম মুখ খোলে এবং সে মাস্টার স্যান্ডোকে বলে ওই অ্যামুলেটে আমার অধিকার রয়েছে, কারণ প্রথমবার ওটা আমি চেক করেছিলাম এবং ওটা 3 কোটি টাকা দিয়ে আমি কিনেও ছিলাম আকের কাছ থেকে। বাট স্যান্ডো বলে এই শালার সাওয়াল, তোর আমি রাস্তা থেকে তুলে এনে নিজের ব্যবসায় নিয়েছিলাম, তোকে নিজের ছেলে মনে করে ব্যবসা শিখিয়েছিলাম, আর তুই এখন আমার কাছ থেকে অধিকার নিয়ে কথা বলছিস। হ্যাঁ, তুই আমার থেকে আলাদা হয়ে নিজের একটা দোকান খুলেছিস, কিন্তু ভাবিস না যে আমার সময় পর্যায়ে এসে গেছিস। আসল নকল চিনতে পারলে তুই ওই ডোঙ্গোর কাছ থেকে নকল লকেট কিনতি না, মানে ওই যে একটু আগে ডোঙ্গোকে কিডন্যাপ করে নিয়ে গেল। তুই এখনো এই ব্যবসায় কিছুই না। আর মানুষের কখনো তার নিজের সাইজের চেয়ে বড় সাইজের জুতা পরা উচিত নয়, এটা বেমানান লাগে। আর এই রনের অ্যামুলেট রাখা তোর ক্ষমতার বাইরে। বাট তখনই রেগে গিয়ে স্যাম করে কি বন্দুক বের করে স্যান্ডোর দিকে টার্গেট করে, আবার ভিক্টরও গান বের করে স্যান্ডোর দিকে তাক করে। আর ওদের ঝগড়ায় কষ্ট পেয়ে তখন আকি বলে, মানে মদনা আকি, আমি শুনেছিলাম এই অ্যামুলেট প্রাণ বাঁচায়, কিন্তু এটা তো দেখছি একে অপরের প্রাণ নিতে উস্কানি দিচ্ছে। এবং এখানে আকি সবার কাছে বলে যে এই অ্যামুলেটটা বিক্রি করে সবাই সমান ভাগ করে নিয়ে নাও, আমার 1 টাকাও দরকার নাই, কারণ আমার বাপই নাই, আমি টাকা দিয়ে কি করবো। কিন্তু এই কথায় ইমোশনাল হয়ে স্যান্ডো তখন স্যামকেও ভাগ দিতে রাজি হয় এবং সে স্যামের কাছে বলে ঠিক আছে আমরা সবাই পরিবার, আমরা টাকার জন্য একে অপরের সাথে লড়াই করবো কেন, ঠিক আছে আমরা এটা সবাই ভাগ করে নেবো, যে দাম হয়, যথেষ্ট টাকা আছে। বাট তখনই এখানে খবর পেয়ে পুলিশ অফিসার পোকো চলে আসে যে 30 বছর ধরে এই অ্যামুলেটের পেছনে পড়ে রয়েছে এবং সে স্যান্ডোকে বলে তোমার কাছে গ্যাংস্টার রনির যে অ্যামুলেটটা রয়েছে, যেটা 30 বছর আগে রনি মার্ডার কেসের একটা অংশ, রনি মার্ডার কেসের এভিডেন্স বা প্রমাণের একটা অংশ, সেটা আমাকে দিয়ে দাও। তো এরপর স্যান্ডো করে গিয়ে ট্রেতে রাখা অ্যামুলেটের মধ্যে থেকে একটা অ্যামুলেট বের করে পেকোকে দেয়। আর পেকো সবাইকে বলে এটা জাস্ট একটা প্রমাণ হিসেবে, কেসের প্রমাণ হিসেবে আমি এটা কাস্টডিতে নিচ্ছি, ঠিক আছে। এবং পেকো বলে 30 বছর আগে আমি বিজনকে মানে আকির বাবাকে দায়িত্ব দিয়েছিলাম গ্যাংস্টার রনির এনকাউন্টার করার জন্য, কিন্তু সে এই অ্যামুলেটটা নিয়ে গায়েব হয়ে গিয়েছিল। আর এরপর সে আকিকে বলে তুমি এই অ্যামুলেট নিয়ে আবার মার্কেটে ঘোরার কারণে ওই গ্যাংস্টার রনির কেসটা আবার খুলে গিয়েছে। কিন্তু তখন মাস্টার স্যান্ডো পেকোকে বলে আমি নিশ্চিত নই তুমি যে অ্যামুলেটটা নিয়েছো বা আমি তোমাকে যেটা দিয়েছি ওটা আসল কিনা, এখানে তো আরো অনেক অ্যামুলেট রয়েছে। তো এরপর পেকো করে কি ট্রেতে রাখা সকল অ্যামুলেট তুলে নেয়। বাট তখন মাস্টার স্যান্ডো আবারও বলে হয়তো ওখানেও আসল অ্যামুলেটটা নেই। বাট তখন পেকো করে কি তার লোকদেরকে পুরো শপে তল্লাশি করতে বলে। আর তখন মাস্টার স্যান্ডো আবারও পেকোকে বলে আচ্ছা তুমি হয়তো পুলিশ অফিসার, কিন্তু আইন তো কিছু আমিও জানি, গ্যাংস্টার রনি মার্ডার হয়েছিল 30 বছর আগে, পুলিশ কোনো সুরাহা পায়নি 20 বছর আগে, 10 বছর আগে স্ট্যাচু অফ লিমিটেশনের জন্য কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে থাইল্যান্ডে তুমি যদি কাউকে হত্যা করো 1000টা খুন করেছো সমস্যা নাই, কিন্তু 20 বছর যদি কোনো রকমে পালিয়ে থাকতে পারো কেস হওয়ার পরে আর কোনো বিচার নাই। আর কোরিয়াতে হচ্ছে 18 বছর। তো সেই হিসেবে এই কেসই তো শেষ এবং এই কেস কোনোভাবেই রিওপেন করা সম্ভব না, ইনভেস্টিগেশনও করা সম্ভব না। তো তুমি কোন কেসের অজুহাতে আমাদেরকে দিচ্ছ শোনা যে তুমি কেসের অজুহাত দিয়ে এভিডেন্সের অজুহাত দিয়ে অ্যামুলেট নিয়ে যাবে। আর তখনই এখানে সিনেমার একটা টুইস্ট আসে। অ্যাকচুয়ালি রনির কাছে যে ওই অ্যামুলেটটা ছিল এটা অনেক জানাজানি হয়ে গিয়েছিল যে ওটা আসলে কাজ করে, অমূল্য একটা অ্যামুলেট, জান বাঁচায়। তো পেকোর কাছে অনেক অফার এসেছিল ওটা এনে দাও, কোটি কোটি টাকা দেবো। তো পেকোর কাছে অনেক বড় বড় লোকের অফার রয়েছে যারা ওই অ্যামুলেটটা পেতে চায়। তো এই সত্যিটা সামনে আসতেই ভিক্টর করে কি মেশিন গান বের করে সবার উপর গুলি চালায় একে অপরের উপর, তারপর সবাই গুলি করা শুরু করে। ফলাফলে সবাই গুলি খায়, কিন্তু শুধুমাত্র আকি গুলি খায় না। আর ওইদিকে মৃত পাই স্যাম মাটিতে লুটিয়ে পড়া একটা অ্যামুলেটের দিকে ইশারা করে এবং বলে আকি ওইটাই আসল অ্যামুলেট। তো আকি করে কি ওইটা তুলে নেয় আর এরপর ভিক্টর করে কি আকির উপর বন্দুক তাক করে এবং বলে এই অ্যামুলেটের উপর আমার অধিকার রয়েছে, কারণ ওই গ্যাংস্টার রনি আমার বাবা ছিল, যেটা তোমার বাবা 30 বছর আগে আমাদের কাছ থেকে চুরি করেছিল। এরপর ঘটনা যায় 30 বছর আগে কি ঘটেছিল আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি আমাদের আকির বাবা পুলিশ অফিসার বিজন গ্যাংস্টার রনির গাড়ির উপর গুলি চালাচ্ছিল। তো গাড়িতে বসে রনি বুঝে যায় পুলিশ তাকে না বরং ওই অ্যামুলেটটা চায়, আর এই জন্য সে ওই অ্যামুলেটটা নিজের ছেলের মুখে ঢুকিয়ে দিয়েছিল। তো এরপর পুলিশ বিজন করে কি ভিক্টরের চোখের সামনে রনিকে গুলি করে আর তারপর ভিক্টরের কাছ থেকে অ্যামুলেটটা হাতিয়ে নেয় যে ভিক্টর এখন বড় হয়েছে। আর তারপর সে পুলিশ যে পোকোকে মিথ্যা বলে যে এনকাউন্টারে সবাই মারা গিয়েছে, এমনকি রনির ছেলে সহ, ভিক্টর সহ। কিন্তু তারপরও পুলিশ অফিসার বিজন করেছিল কি ভিক্টরকে বাঁচিয়ে পরিচিত একটা লোকের মাধ্যমে ফিলিপাইনে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ভিক্টর এই
এই কথা কখনো ভুলে যায়নি। 30 বছর পরে বড় হয়ে সে থাইল্যান্ডে আবার ফেরত এসেছে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে এবং অ্যামুলেটটা ফিরিয়ে নিতে, যেটা সে মালিক। আর ভিক্টরি অক্সিজেন টিউব খুলে আকির বাবাকে কয়েকদিন আগে মেরে এসেছে। তো যাই হোক, প্রেজেন্টের পর ভিক্টর আকিকে বলে ওই অ্যামুলেটটা আমাকে দিয়ে দাও, বাট তখনই মনি ওকে শুট করে। আর এরপর সে আকির উপরে পাগলের মতো গুলি করতে থাকে, মানে কেউ কারো পক্ষে নয়, কিন্তু আকি গুলির হাত থেকে বেঁচে যায়। কিন্তু তখনই মনি যে গুলি খাওয়া ছিল মরে যায়। তো এখানে কি হয়, অ্যামুলেটের লোভে সব মারা গিয়েছে। তো এরপর পুলিশ ক্রাইম সিনে পৌঁছায়। তো সেখানে দাঁড়ানো এক পুলিশ অফিসার আকিকে জিজ্ঞাসা করে গোলাগুলিতে সবাই মারা গেল, তুমি বাঁচলা কিভাবে? তো পুলিশ চলে যাওয়ার পরে আকি করে কি, তার মুখে লুকানো সেই লাকি অ্যামুলেটটা বের করে আনে এবং ও বুঝতে পারে এটা সত্যি জীবন বাঁচানোর ক্ষমতা রাখে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এটা কি সে বিক্রি করবে নাকি নিজের কাছে রাখবে, তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক, সিনেমাটি যদিও কাল্পনিক কিন্তু আনকমন ছিল, মজা ছিল এবং কাহিনীতে জোর ছিল, আর কি স্ক্রিপ্টে জোর ছিল। আর গাইস, র্যান্ডম অ্যানিমেশনে কিন্তু ধুমধুমার অ্যাকশন সিনেমা রিলিজ হয়েছে, যেটা হচ্ছে শিশু 2 সিনেমাটি, যেটা এই মুহূর্তে হলে চলছে, সিনেমা হলে চলছে। সেই সিনেমাটি অলরেডি এক্সপ্লেন হয়ে গিয়েছে র্যান্ডম অ্যানিমেশনে। তো সেটা লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে আসতে পারো। There you go, Dragonov.